হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বন জঙ্গল। রাত্রি গভীর হওয়ায় থেকে বন্যপশুদের ডাক এবং হিংস্র কিছু অদ্ভুত আওয়াজের উৎপত্তিতে পাহাড়ি ভেজা সোদা গন্ধযুক্ত মাটিতে কয়েক মিনিটের জন্য লুটিয়ে পড়া, মুখে নীল বাদামি রং মাখা নাইট ভিশন গগলস, ব্যালিস্টিক হেলমেট, চোখ সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ ভেস্ট সহিত জলপাই রঙা, সবুজ, খাকি, কালো আর মেরুন রঙের মিশেল ভারী পোশাক গায়ে শায়িত সেনাদের চোখে গভীর তন্দ্রা। ফুসফুস করে শ্বাস ছাড়ছে শাকপাতা, শক্ত পোড়া রুটি খেয়ে সার্ভাইভাল মিশনে টিকিয়ে থাকা 4 সেনা। অন্য একজনের চোখে ঘুম নেই বিষপোকার কামড়ে আঘাতের যন্ত্রণায়। যতক্ষণ কাজে মগ্ন থাকে তখন খোঁজ নেই, কিন্তু বিশ্রামের বেলায় ব্যথা যেন ছুটে আসে এক প্রকার। বিশ্রামের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছে এই বিষপোকার কামড়ের ক্ষতগুলো। যদি ও তন্দ্রা লেগেই আসছিল। হঠাৎ বিকট শব্দে বাজপাখির মতো চোখ ছুটে গেল চোখের পলকেই। কানখাড়া করে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় শুয়ে থাকল সেনা কমান্ডো। নাকে এসে ঠেকল বিশ্রী বিষাক্ত বাজে গন্ধ। কমান্ডো প্রস্তুত আসন্ন যুদ্ধের অপেক্ষায়। পাহাড়ি ভেজা মাটি ও যেন কাঁপতে লাগল সেই আগত আগন্তুকের পদনিতে। দপ দপ দপ, 1, 2, 3। পরপর 3টা সেকেন্ড। গোদ গোদ ভয়ানক শব্দ তুলে হিংস্র মেটে রঙের সেই পশুটি ঝাঁপিয়ে পড়ল সেনা কমান্ডোর উপর। ততক্ষণে বাকি সেনাদের চোখ ছুটে গিয়েছে। আকস্মিক আক্রমণে সবাই চমকালে ও তা দেখানোর জো নেই। পাল্টা আক্রমণ চালানোর জন্য তৈরি হতেই লড়াইকারী কমান্ডো বজ্রগম্ভীর গলায় চিৎকার দিয়ে বলল, এভরিওয়ান টু গো এওয়ে। অন্য সেনা একজন বলে উঠল, তানজিব সাবধান। হিংস্র নেকড়ে ততক্ষণে নিজের 4 ধারালো পা দিয়ে আঁকড়ে ধরেছে কমান্ডোকে। তার প্রকাণ্ড সুরতের ভেতর কমান্ডোর হাতের বাহু, গলার রক টানটান হয়ে এল কমান্ডোর। যেন এক্ষুনি ছিঁড়ে যাবে, সবটা হালকা হয়ে যাবে। আর ও প্রকাণ্ড আকারে হা করল নেকড়েটি। এবার তার শিকারী দৃষ্টি কমান্ডোর গলার পাশটা। শিকারী জানে কোথায় তীর ছুটতে হয়, কিন্তু সে জানেই না তার চাইতে শক্তিশালী যোদ্ধার উপর হামলা চালিয়েছে সে। বোকা পশুটি প্রতিপক্ষকে খুবই দুর্বল ভেবে নিয়েছে। গলার পাশটাতে হিংস্র ধারালো দাঁত বসিয়ে দেওয়ার সময় কোমরের গাথা কমান্ডো নাইফ নিয়ে ঘ্যাচ করে গেঁথে গেল নেকড়ের গলার মাঝ বরাবর। 4 পা দিয়ে আঁকড়ে ধরা এবং আঁচড় কাটা কমান্ডোর শরীর থেকে আলগা হয়ে দূরে ছিটকে পড়ল সেই নেকড়ে গোদ গোদ শব্দ তুলে। বাকি 4 সেনা কমান্ডোর হর্ষধ্বনিতে ভয়ানক পরিবেশ আর ও ভয়ানক হয়ে এল। পশুটির নির্গত গরম ধোয়া উঠা রক্তের গন্ধ আর গায়ে লেপ্টে থাকা নেকড়ের বিভৎস পুতিগন্ধ নিঃসরণে পরপর 2 বার ঢোক উঠল ভয়ানকভাবে আহত কমান্ডোর। গল গল করে মুখ থেকে বেরিয়ে পড়ল রক্তগ্নি। 4 সেনা কমান্ডো তাকে দ্রুত তুলে নিয়ে জায়গাটি প্রস্থান করল। টাইম মেশিনে দেখল আর 8 ঘন্টার মতো। তাদের ট্রেনিংয়ের শেষ সময়। এর আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে হয় নিচে, কখনো বা হাত। মৃত্যুকোলে ঢলে পড়া কমান্ডো ছটপট করতে করতে চোখ বুজে নেওয়ার ঠিক আগেই কানে এল নিজের নামটি, তানজিব। তারা এসেছিল সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং এর শেষ সমাপ্তি টানার জন্য। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বন জঙ্গলে ট্রেনিং পিরিয়ড এর শেষের দিকে তাদের জঙ্গল সার্ভাইভাল মিশনে পাঠানো হয় শুধুমাত্র একটা কমান্ডো নাইফ দিয়ে, যেখানে এই কমান্ডোদেরকে বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম বিপদের সাথে লড়াই করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হয়, যে সময় বন থেকে নিজের খাবার নিজেই জোগাড় করে নিতে হয়। অনেকটা নেভি সোয়ার্ডস এর গ্রিহেল উইক কি এর মতন এদের ও একটি নরকীয় যন্ত্রণাময় অভিজ্ঞতা সম্বলিত সার্ভাইভাল মিশন টাইম কাটাতে হয় পাহাড় পর্বতের গহীন অরণ্যে, যেটার প্রমাণ তারা করেছে ট্রেনিং পিরিয়ডের শেষ দিনটাতে এসে। ঝরে পড়ার গল্পে তাদের 5 জনের নাম না লেখার জন্যই এত কষ্ট আর এত ত্যাগ তাদের। যদিও এরপর এয়ারবর্ন কোর্স, ড্রিল, কমান্ডো ড্রিল কমপ্লিট করা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এক্সারসাইজে বিভিন্ন দেশ এর স্পেশাল ফোর্সগুলোর সাথে অংশ নিতে হবে। এরই নাম প্যারা ব্যাটালিয়ন স্পেশাল ফোর্স কমান্ডো কোর্স। প্যারা কমান্ডো কোর্স বা আর্মি কমান্ডো কোর্স বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কষ্টকর একটি প্রশিক্ষণ। সেনাবাহিনীর সকল আর্মস এবং সার্ভিস থেকে কেবলমাত্র স্বেচ্ছাসেবী অফিসার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ যেমন কঠোর তেমন ঝুঁকিপূর্ণ।
প্রশিক্ষণের ব্যাপ্তিকালের 6 মাসে প্রত্যেক প্রশিক্ষণার্থী কমান্ডোকে যেতে হয় শারীরিক এবং মানসিক পরিশ্রমের সর্বোচ্চ পর্যায়ের মধ্য দিয়ে। প্রতিটি দিন যেন নরকের আগুনের মতো হয়ে ওঠে প্রশিক্ষণার্থী কমান্ডোর জন্য। কঠোর নিয়মানুবর্তিতা, অমানুষিক পরিশ্রম আর অবর্ণনীয় শারীরিক নির্যাতন সহ্যের পর তৈরি হন একজন কমান্ডো। কখনো নামতে হয় উত্তাল সাগরের অতল গহ্বরে, কখনো অসীম নীলাকাশ থেকে ঝাঁপিয়ে পড়তে হয় নিচে, কখনো বা হাত কাঁপানো শীতের রাতে লড়তে হয় মৃত্যুর সাথে পাঞ্জা। ক্ষুধার তাড়নায় খেতে হয় অনেক অখাদ্য, সার্ভাইভাল ট্রেনিংয়ে গিয়ে লড়তে হয় নিজের ক্ষুধার্ত শরীরের প্রতিটি অনুপরমাণুর সাথে। 6 মাসের নির্ঘুম রাত দিনের হিসেব কমান্ডোদের থাকে না। ভয়ানক সব সামরিক প্রশিক্ষণ শেষে আরও 1 মাস প্যারাট্রুপিংয়ের উপর প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থী সেই দুর্লভ কমান্ডো সোনালি রঙের ব্যাজ পরিধান করার সময় প্রত্যেকটা বিভৎস মুহূর্তগুলো একের পর এক মনে করতে লাগল কপাল। হাত কাঁধের একপাশ সাদা ব্যান্ডেজে মুড়িয়ে থাকা প্যারা স্পেশাল ফোর্স অফিসার মেজর তানজিব তাহমিদ। ঠোঁটের কোনায় তার বিজয়ের গর্বিত হাসি। ঝাপসা সবুজ জলপাই রঙা আকাশ ছোঁয়া উঁচু বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটা পাহাড়ের বুকে বাঁধহীন গড়িয়ে পড়া ঝর্ণার কলকল পানির শব্দ, পাকপাখালির কলকাকলি, পাহাড়ের নিজস্ব শব্দসুর, জনমানবের কোলাহল, বাতাসের শা শা শব্দ সবটা মিলিয়ে অভূত। দমকা হাওয়ায় সাদাটে শাড়ি পরিহিত কন্যার এলোকেশি চুল উঠছে, সাথে পটপট শব্দে দূরের তেরপাল জাতীয় কিছু একটা দোল খাচ্ছে। হুই হুই হাসি, সুরেলা বাঁশির আওয়াজ, কলকল পানির শব্দ, নয়তো শুকনো পাতার মরমর আওয়াজ, হিসহিস জাতীয় অদ্ভুত কিছু শব্দ, কোলাহল, কোলতান সবকিছুকে চাপিয়ে গা ঘেঁষে কন্যার পেছনে কেউ এসে দাঁড়াল। উড়ুক্কু শাড়ির আঁচল বলিষ্ঠ আঙুলের চাপের শিকার। ফুস করে কানের কাছে তপ্ত আগুনের লাভা ফেলে ভারী গমগুমে গলায় ফিসফিস করে ডেকে উঠল, প্রাণ লক্ষ্মীটি। এলোকেশী কন্যা ঘাড় ঘুরালো চমকে উঠে। আঁচল টান পড়ায় বেশি ফিরতে পারল না। যতটুকু পারল ততটুকুতেই আবছা আবছা দেখতে পেল একটা সুকুমার শ্যামবরণ চেহারার বলিষ্ঠ এক পুরুষালী মুখাবয়ব। মুখের একটা পাশ ভয়ানকভাবে রক্তাক্ত, তার গভীর অন্তর্ভেদী দুটো চোখ, ঈষৎ খাড়া নাক, কালচে দুটো ঠোঁট, তপ্ত নিঃশ্বাসের আছড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে সব। তাপে বাষ্পীভূত হল কন্যার কণ্ঠনালীর জলকণা। শুকনো ঢোক আটকে থাকল কণ্ঠনালীতে। পরপর কয়েকবার শুকনো কয়েকটা ঢোক গিলে অন্ধকারাচ্ছন্ন ঘরে হাতড়াতে হাতড়াতে এক লাফ মেরে উঠে গেল মেয়েটি। ঘরের আলো জ্বালিয়ে দিল সে। ঘন ঘন শ্বাস পড়ছে তার, বুকটা হাঁপড়ে ন্যায় উঠানামা করছে। ডান হাতটা বুকে চেপে ধরে জোরালো শ্বাস নিল সে। বিছানায় গোছগাছ করে তন্দ্রাচ্ছন্ন ঠিকই তারই মতো অনুরূপ একটি মেয়ে ঘুমোচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। নরম পায়ে হেঁটে সে ঘরের জানালা খুলে দিল। সাথে সাথে সা করে দমকা বাতাস এসে ভিজিয়ে দিয়ে গেল তার অল্প স্বল্প কাঁপতে থাকা স্থির অচঞ্চল দেহের নধর। স্থিরকুহ কি চাহানিযুক্ত সুরম্য, শঙ্কিত আর নিকুশ কালো উদ্বেগহীন দুটি চোখের তারা নিবদ্ধ বাড়ির পেছনকার পুকুরের টুইডুবুর দেয়া মাছের পোনাদের উপর। ঘনকৃষ্ণ সর্পিল ঢেউ খেলানো এলোমেলো অবাধ্য চুলগুলো স্থানচ্যুত লতারাশির ন্যায় ঝুলে আছে, লেপ্টে আছে গলায়, বুকে, পিঠে। পরনের সাদা ওড়না অবিন্যস্ত, বড় অংশটি লেপ্টে রইল লাল মেঝেতে। অন্ধকার ঘরে হঠাৎ আলো, বজ্রপাতের বিকট শব্দ, অন্যদিকে পাশে থাকা তপ্ত শরীরের উষ্ণতা না পেতেই এক প্রকার ঘুম থেকে লাফিয়ে উঠল নোরা। জানালার কাছে খোলা চুলে দাঁড়িয়ে থাকা যুবতীকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। বিছানা থেকে নেমে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির পেছনে গিয়ে কাঁধ ছুলো আলতো করে। একরকম ভরকে গিয়ে ঘাড় ঘোরাল যুবতী। নোরা কপালে হাত দিয়ে বলল, জ্বর তো বেশি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বৃষ্টির ছাট লাগছে, চলে আয়। বড় বোনের ধমকাধমকি যুবতীর চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আব্বা আম্মাকে ডাকবো? শরীর বেশি খারাপ লাগছে? মিথ্যে বলিস না ছোট। সরু চিক্কন একে অপরের সাথে এঁটে থাকা ঠোঁট জোড়া এবার আলগা হল। আমি ঠিক আছি আপা। নোরা খেয়াল করল বোনের চোখ অসম্ভব লাল, জলজলে, হালকা হালকা কাঁপছে। বোনের থেমে যাওয়া সরাউচ থেকে শব্দহীন দরদর পানি গড়িয়ে পড়তেই দুহাত বোনের কপলে রাখল সে। চেপে মুছে দিতে দিতে কুটিল হাসি হেসে বলল, ওহ, বাজে স্বপ্ন দেখে। গ্রামের সম্মুখ পথে 3 তলা সাদা রঙের যে বাড়িটা দেখা যায় সেটা আমজাদ চেয়ারম্যান বাড়ি। পাশেই বয়ে গেছে বড় রাস্তাটি। আকাশী রঙের প্রাচীরের মধ্যিখানে লোহার গেট বাঁধানো জায়গাটা ঠেলে বাড়ির দিকে এগোনোর সময় চোখে পড়ে বাড়িটির কন্যাহস্তের গড়ে তোলা বাগান। নানা রকমের ফুলে বাড়ির আঙিনাটা ভরে আছে।
সকাল বিকেলে সদ্য ফোটা ফুলের সুবাসে মম করে ঘুর ঘুর করে কয়েকটা পোষা মোরগ মুরগি সোহ সোহ আওয়াজ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ জাহানারা খাতুন সারাক্ষণ তাদের তাড়িয়ে বেড়ায়। বিষ্ঠায় যে ভরিয়ে ফেলে উনার নাতনিদের পরিষ্কার ঝকঝকে করে রাখা উঠোনটা। উঠোনের এক কোণায় মাথার উপর ছাদ দেওয়া একটি মজলিসখানা। চেয়ারম্যান সাহেব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিয়ে এই মজলিসখানায় বসে আলোচনা সারে। ছোট কন্যার অপছন্দ বাড়ির ভেতরে বসে কূটনৈতিক আলোচনা করা। মোটকথা বাবা ভাইয়ের পেশাকেই সে আপাতদৃষ্টিতে বিরক্তির চোখে দেখে। দুপুর গড়িয়ে বিকেল হল। মাথার উপর খা খা করা রণচণ্ডী ধারণ করা সূর্যটির তেজ কমেছে। এবার গা এলিয়ে দিয়ে আহ্বান জানিয়েছে গোধূলিকে। তারপর নিস্তেজ গোধূলি ধীরে ধীরে গ্রাস হল আধারিয়া কবলে। বিহঙ্গদের নিরে ফেরার দৃশ্য রোজ দেখে বাড়ির ছোট কন্যাটি জানালার পাশে দাঁড়িয়ে। তার ভালো লাগে এই ঘরে ফেরার দৃশ্যটা। মানুষকে তার কর্মশেষে নিজ নিরে ফিরতেই হয়। নিজ ঘর, নিজ বাড়ি, আপনরা থাকে যেথায়। ডাক ভেসে এল, রাহা কোথায় রে তুই? তাড়াতাড়ি আয় ননদিনী, একা পারছি না তো আমি। ভাইকন্যার মায়ের ডাক শুনে সারা ছুটে গেল ভাইয়ের ঘরে। ভাইয়ের বউ তারই মতো মেয়েটিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, যার সাথে তার 2 বছরের ব্যবধান। কিছুদিন পরেই যার বিয়ে। এসেই দরজার 2 দিকে 2 হাত রেখে উকি দিল সে। ঘনকালো লম্বা সর্পিলাকার বেগুনি ফিতা দিয়ে বাঁধানো বেনুনিটা ঝুলে পড়ল সামনে। সবাই ঘাড় ঘুরাতেই চমৎকার করে মিষ্টি হাসিটা হেসে সে বলল, টিনটিন রে, কোথায় তুই? যাবি শ্বশুরবাড়ি? পরে নতুন শাড়ি আর চড়ে গরুর গাড়ি? নোরার পাশেই বসা বাচ্চা মেয়েটির হাতে খাঁচার ভেতর ডানা ঝাপটালো বন্দি ছোট্ট কাকাতুয়া পাখিটা। সুর টেনে গাইল, টিং 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 টিং। ছোট্ট বাচ্চা মেয়েটি খিলখিল সুরে হেসে উঠল, বলল, চা রা আফিপ্পি। নোরা আর অন্তরা হেসে উঠল। মা বাবার মৃত্যুর পর বাবার বন্ধুর ঘরেই বেড়ে ওঠা তানজিব আর তাহমিনা। যদি ও পিতৃনিবাসের নতুন 4 তলা বিশিষ্ট ঘরটার কাজ শুরু হয়েছে সম্প্রতি। ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই তোলা বাড়িটা। সাজ্জাদ সাহেব আর তৌহিদ তাহমিদ ছিলেন সম্পর্কে খালাতো ভাই আর ঘনিষ্ঠ বন্ধু। মৃত্যুর সময় বন্ধুর হাতেই ছেলে মেয়ে দুটোকে তুলে দিয়ে যান তিনি। সাজ্জাদ সাহেবের স্ত্রী তাহমিনা আর তানজিবকে সন্তান স্নেহে আদর যত্নে রেখেছেন এতগুলো বছর। তানজিব ও নিরাপত্তার স্বার্থে বোনকে রেখে যায় এই বাড়িতে। সাজ্জাদ সাহেব আর খানশা বেগমের চোখে যে স্নেহস্পর্শ সে পেয়েছে তাতে সে নিশ্চিত বোনকে সে সঠিক জায়গায় রেখেছে। তারা তার বোনের অযত্ন করবে না। শেখওয়াত নিবাসে তাদের কেটে গিয়েছে 15টি বছর। এতগুলো বছরে আত্মিক বন্ধনের সুতো অনেক মজবুত হয়েছে। শেখর অনেক দূর চলে গিয়েছে। বাড়িটা এখন তাদের নিজের বাড়ি। নিজের পৃথিবীটায় তো যাওয়া হয় না তেমন। এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তাহমিনা। এখানে তার একজন মা আছে, বাবার মতো ছায়াটি আছে, বড় বোন ছোট বোন আছে, শাসন করার জন্য একজন আছেন, আরও একজন আছে যার চোখের মনি সে। এমডি এফসিপিএস এমসিপিএস পাস হার্ট সার্জন আজরাহান শেখওয়াত। সম্প্রতি ঢাকায় নামকরা একটি হাসপাতালে হার্ট সার্জন হিসেবে চাকরিরত। আর কয়েকটা জেলায় চেম্বার আছে ওনার। অনার্স 3য় বর্ষে পড়ুয়া তাহমিনা বলতেই যে ভীষণ বেপরোয়া, ছন্নছাড়া এক পাগল প্রেমিক। সবার সামনে এরকম, আর তাহমিনার সামনে অন্যরকম। এই পুরুষের ডাক আর আবদার অনুনয় তাহমিনা কভু ও ফেরাতে পারেনি। আজ ও পারে না। এই যে কিছুদিন আগেই বাড়ির সকলের সামনে অমোঘ এক সিদ্ধান্ত নিয়ে বসল সে। মায়ের অপছন্দ হবে জেনে ও বিয়ে করলে সে তাহমিনাকেই করবে। কেউ কি এর বিপক্ষে কথা বলতে পেরেছে? মা মনোয়ারা ভেতরে ভেতরে শেষ হয়ে গেলেও ছেলের মুখের উপর কিছু বলার সাহস করে উঠতে পারলেন না আজ অবধি। এত এত মেয়ে থাকতে কেন ওই এতিমের উপর তার চোখ যাবে? এই শহরে কি মেয়ে পড়া গিয়েছে? সুশিক্ষিত সুশিক্ষিত ছেলেটাকে কি করে বুঝাবেন তিনি এই মেয়ে তার যোগ্য নয়? কিন্তু শেষমেশ কি হল? বিয়েটা কি আটকানো গেল? খবরের কাগজটা হাতে রেখে অনেকক্ষণ ঘুরঘুর করেছিল আজরাহান। তাহমিনাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। তার আসার নাম গন্ধ নেই। এ কেমন মেয়ে? ধৈর্যের বাঁধ ভেঙে গেল প্রায় আধ ঘন্টা পেরোতেই। সাঞ্জু বলে ডাক দিতেই খানশা বেগম ও সাজ্জাদ সাহেবের একমাত্র কন্যাটি ছুটে এল। বলল, আমি তো বলেছি
ও আসছে না। জেম্মা নাকি বকবে? আমি কি করব ভাইয়া? ওকে এত পাকনামি করতে কে বলেছে? তাড়াতাড়ি আসতে বলো। বলেছি। মিনা আপা আমার কথা শুনছে না। রাহান এবার ভীষণ ক্ষুব্ধ হল। আক্রোশে ফেটে পড়ে হনহনিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্য। কষে যদি একটা চড় না বসায় ওই মেয়ের উপর। খানসা বেগমের পেছনে দাঁড়িয়েছিল তাহমিনা। মনোয়ারা বেগম চাল ধুচ্ছিলেন বেসিনের পানিতে। রাহানকে সরাসরি রান্নাঘরে ঢুকতে দেখে হা করে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। বউয়ের জন্য রান্নাঘর অবধি চলে এলো। কিছু বলতে যাবে তখনই সে বলে উঠল, মিনি বাইরে আয়। তাহমিনা শান্ত গম্ভীর গলার আওয়াজ পেয়ে চমকে ফিরে তাকালো। কাজ শেষ হলে যাচ্ছি, এক্ষুনি আসবি। দ্বিতীয়বার যদি বলতে হয় খবর আছে তোর। খানসা বেগম বললেন, আরে হো যা তো, রাগাস না ওকে। কিন্তু মনি। জেম্মা। যাহ, কিছু বলবে না, আমি আছি। তাহমিনা হাত মুছতে মুছতে বের হল রান্নাঘর থেকে। রাহান হাত ধরে টেনে নিয়ে গেল ঘরের দিকে। মিনা বলল, এমন করছেন কেন? জেম্মা এসব পছন্দ করে না। ঘরের ভেতর এক প্রকার হাতটা সহ মিনাকে ছুঁড়ে রাহান গর্জে বলল, তোকে দেখেছি কখন? মিনা কেঁপে উঠল কচি কলাপাতাটির মতো। চোখের কোনা ভিজে উঠেছে প্রায়। মিনি। মিনি কাঁদবি না। মিনা কথা শোনার অবস্থায় নেই। মাথা নামিয়ে ফেলল। নিজের রাগ সংবরণ করে চুপচাপ স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল রাহান। খবরের কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, খবরটা পড়ো। এটার জন্যই ডাকছিলাম। আর্মি সেনার ছবি চোখে পড়ায় কাগজের পাতাটি এক প্রকার কেড়ে নিল মিনা। আর্মি পোশাক পরিহিত বাম দিকে মুখ ফেরানো গা ছমছমে নির্মম থমথমে চেহারার সেনা অফিসার কপালের কাছে হাতের পাঞ্জা খুলে তাকিয়ে রয়েছে কোনো একদিকে। টল উঠলে জলে ভরে উঠল মিনার দু চোখ। কয়েক ফোঁটা টপটপ ঝরে পড়ল শুকনো কাগজের পাতায়। গুনতে দেরি করল না রাহান। ঝাপসা ঝাপসা চোখে মিনা পড়ল। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের হাতের র্যাঙ্ক ব্যাচ পরিধান করলেন প্যারা স্পেশাল কমান্ডো ফোর্স মেজর তানজিব তাহমিদ এনডিইউ এনডিসি পিএসসি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো তথ্য। কাগজটা বুকে জড়িয়ে ডুকরে উঠল সে। ভাইয়ের বুকে যে এখন ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে তার। ভীষণ ছেলেমানুষি করতে ইচ্ছে করছে। ওই পারে কেমন আছে তার ভাইটা? শুনেছে কোর্সটা করার সময় মৃত্যুর সাথে লড়াই করতে হয়। কেন কাঁদছিস? প্রশ্নটাই শোক আর ও বেড়ে গেল মিনার। রাহান এগিয়ে গিয়ে কাছে ঘেঁষে দাঁড়াল। আমি বকেছি বলে কাঁদছিস? মিনা মাথা নাড়াল। বুকে টেনে প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরল রাহান। বলল, আমি যে তোর ভাইকে কথা দিয়েছি তোকে কখনো কাঁদাবো না। সে এসে যদি দেখে তার বোন কাঁদছে। মিনা শক্ত পুরুষ বাহুডোরে শুয়ে থেকে নাক টানতে টানতে বলল, দরজা খোলা, সাঞ্জু চলে আসবে। আসুক। আমার প্রশ্নের উত্তর দে মিনি। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কাকপক্ষীরা উঠছে ঘুম থেকে। সবুজ শ্যামলে মোড়ানো পাহাড় দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে। তারা কুয়াশায় মুড়িয়ে আছে। নিজেদেরকে স্পষ্ট ফুটিয়ে তুলতে তাদের সময়ের প্রয়োজন। কাঠপোড়ার গন্ধ, গমগমে গলার আওয়াজ, হাসি আর ফিসফিস শব্দ, মশমস কসকস শুকনো ঘাসের উপর বুট পড়া পায়ের আওয়াজ। পতপত করে বাতাসের দমক হাওয়ায় উঠতে থাকা টেন্টের তেরপালের আওয়াজে ভারী উৎফুল্ল পরিবেশ। অল্প বয়সী সিপাহীগুলো দল বেঁধে সমান্তরালভাবে দৌড়াচ্ছিল খোলা উন্মুক্ত মাঠে। বলিষ্ঠ এক তাগড়া যুবককে খুবই নিগুড় ভঙ্গিতে তীব্র বেগে ছুটে আসতে দেখে সবাই থমকে গেল। মেজর স্যার আজ সবার আগে? তাদের কি দেরি হয়ে গেল তাহলে? সবাই দাঁড়িয়ে সমান তালে পা ঠেকিয়ে হাত কপালের কাছে ঠেকাতেই মেজর স্যার মাথা নেড়ে দৌড়ে যেতে যেতে বলল, ক্যারি অন। সবাই কথাটা কানে নিল ঠিক কয়েকটা সেকেন্ড পর। তাকিয়ে দেখছিল কেমন ভঙ্গিতে দৌড়ে যাচ্ছিল বলিষ্ঠ সেই কঠোর মানুষ। যেন রক্তে মাংসেই গড়া এক দানব সে। নেকড়ের সাথে ক্লান্ত দেহে লড়াইয়ের ঘটনা, কমান্ডো কোর্সের সব খুঁটিনাটি তারা জানতে পেরেছে অবশ্য। আর ভেতরে অদ্ভুত এক জেদ আর তেজ ফুসলিয়ে ফুসলিয়ে উঠছিল। রক্তে মাংসে গড়া মেজর স্যার যদি পারে তাহলে তারা পারবে না।